তো দেখো তো রেকর্ড দেখাচ্ছে কিনা। জি স্যার। ওকে, আজকে আমি একটা স্পেশাল প্রবলেম আনত তলে গতির পরিবর্তন বিষয়ক একটা প্রবলেম সলভ করব। আনত তলে গতির পরিবর্তন, আনত তল বলতে বাঁকা তল, বুঝতে পারতেছো? একটা বাঁকা তল, এটা হচ্ছে ভূমি। আমি প্রবলেমটা দেওয়ার আগে একটু কথা বলে নিচ্ছি আর কি, তোমরা জানো তারপরে কথা বলতেছি। এদিক দিয়ে যদি মনে করো ফ্লাইওভার এখানে, তো এরকম উপরের দিকে যদি কোনো গাড়ি উঠে বা নিচের দিকে নামে, যাই হোক, তো এই গাড়িটার গতির যদি পরিবর্তন করতে চাই, ফ্লাইওভারের উপর দিকে উঠতেছে গাড়ি মনে করো, বা নিচের দিকে নামতেছে, যেটাই হোক, গতির যদি পরিবর্তন করতে চাই তাহলে বল প্রয়োগ করতে হবে, তাই না? আমরা গাড়ির ইঞ্জিনের মাধ্যমে বলটা প্রয়োগ করি। ওকে, মনে করো আমরা এখানে কিছু বল প্রয়োগ করতেছি, তো তার কারণে গাড়িটা উপরের দিকে যাবে। তো সবসময় যে উপরের দিকে ত্বরণ হবে এমন কিন্তু না, ত্বরণ হইতে পারে, মন্দনও হইতে পারে। ত্বরণ হওয়া বলতে উপরের দিকে যাচ্ছি, আরো বেগ বাড়তেছে সময়ের সাথে। আর মন্দন মানে হচ্ছে উপরের দিকে যাচ্ছি, কিন্তু প্রথম সেকেন্ডে যত দ্রুত যাচ্ছিলাম, পরের সেকেন্ডে আরেকটু আস্তে যাচ্ছি, বেগ আস্তে আস্তে কমতেছে। দুইটা ঘটনায় ঘটতে পারে। এই ঘটনাগুলোর জন্য আমাদের সমীকরণ ছিল, সমীকরণগুলো আমরা একটু দেখি আরেকবার। সবার জানা আছে, তারপর আমি আবার লিখতেছি। মনে করো আমাদের তলটা থিটা কোণে আছে, গাড়িটা একটা বস্তু আকারে দেখালাম। তাহলে এই বস্তুটার ভর যদি এম হয় আর ডাব্লু ওজন হয়, তাহলে ওজনটা পৃথিবীর কেন্দ্রের দিকে সোজা কাজ করবে, নিচের দিকে। আর হচ্ছে আমাদের এই যে তলটা আছে, এই তলটা বস্তুটাকে উপরের দিকে ঠেলে রাখবে, মানে ফ্লাইওভারটা গাড়িটাকে উপরের দিকে ঠেলে রাখবে, যেন গাড়ি ফ্লাইওভারের ভেতরের দিকে ঢুকে না যায়। বা এরকমও হবে না আবার যে এত ধাক্কা দিতেছে যে ফ্লাইওভার থেকে গাড়িটা ছুটে গেছে, একদম টাচ করা অবস্থায় থাকবে সবসময়। এই যে উপরের দিকে ফ্লাইওভার একটা বল প্রয়োগ করবে, সেটাকে বলি আমরা প্রতিক্রিয়া বল। এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলটা কতটুকু হবে সেটা আমরা জানি। সেটা হচ্ছে এই ওজনের যে অংশটা এই প্রতিক্রিয়া বলের সোজা নিচের দিকে ক্রিয়া করবে, এই ওজনের যে অংশটা সোজা নিচের দিকে ক্রিয়া করবে, সেটা ভেক্টর বিভাজন অনুযায়ী আমরা জানি এই কোণটা যেহেতু থিটা, এই কোণ থিটা হলে এটা থিটা হবে, তাহলে এটা হবে ডাব্লু কস থিটা। ডাব্লু কস থিটা, এই আরটা হবে ডাব্লু কস থিটার সমান। তাহলে ডাব্লুর বাকি অংশটা কোন দিকে কাজ করবে? এই যে নিচের দিকে, সোজা নিচের দিকে কাজ করবে। এটা হবে ডাব্লু সাইন থিটা। ভেক্টর বিভাজন থেকে আমরা এটা জানি অলরেডি। তো যখন ডাব্লুটাকে ভাগ করে ফেলা হয়েছে দুই ভাগে, তাহলে ডাব্লুটা আসলে আর নাই, এখন ডাব্লু কস থিটা আর ডাব্লু সাইন থিটাতে পরিণত হয়েছে। এবার কিছুক্ষণ আগে বলছিলাম গাড়ির মাধ্যমে আমরা বল প্রয়োগ করতেছি, তাই না? আমরা বললাম যে গাড়ির মাধ্যমে যে বলটা প্রয়োগ করতেছি, এই বলটা একটু কোনা করে করতেছি, একটু কোনাকুনি বল প্রয়োগ করতেছি। ধরো গাড়ির মাধ্যমে আমরা সোজাসুজি করব, তখন কোনটাকে শূন্য ধরলেই হয়ে যাবে। কোনাকুনি বল প্রয়োগ করতেছি, এই তলের সাথে একটু কোনা করে বল প্রয়োগ করতেছি, এই কোণটা ধরে নিলাম আলফা, আর যে বলটা প্রয়োগ করতেছি সেটা হচ্ছে এফ। তাহলে দেখো এই বলের দুইটা উপাংশ, একটা হচ্ছে এই তল বরাবর, আরেকটা হচ্ছে উপরের দিক বরাবর কাজ করবে। তল বরাবর কাজ করবে কোনটা আমরা জানি, কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে কস থিটা। তাহলে এদিকে কাজ করবে এফ কস আলফা, এখানে যেহেতু আলফা কোণ নিয়েছি, আর এফ এর বাকি অংশটা আর এর সাথে গিয়ে যোগ দিবে, সেটা হচ্ছে এফ সাইন আলফা। এটা তোমরা জানো। তাহলে এফটাকে ভেঙে দুই অংশ করলাম, এফটাও আর রাখার দরকার নাই। এখন আমরা তল সব সহ মুছে দিচ্ছি, শুধু বল রাখবো। আমাদের শুধু
বলগুলোকে রাখলাম আর সবকিছু মুছে দিলাম, এগুলো আমাদের হিসাবের বিষয়। ওকে, এখন দেখো যেহেতু বস্তুটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না, উপরের দিকে বলতে ফ্লাইওভার থেকে জাম্প করে উপরের দিকে যাচ্ছে না, আবার ফ্লাইওভারের ভেতরে ঢুকেও যাচ্ছে না, তাহলে এই যে তল বরাবর যে তলের উপরের দিক আর নিচের দিক বরাবর যে বলগুলো কাজ করতেছে, এই বলগুলা সমান হবে। সমান না হইলেই ত্বরণ হয় বা মন্দন হয়। যেহেতু উপরের দিক আর নিচের দিকে বল সমান, তার মানে হচ্ছে আর প্লাস এফ সাইন আলফা এটা হবে ডাব্লিউ কস থিটা এর সমান। উপরের যে দুটো বল কাজ করতেছে এটা নিচের বলের সমান, সমান কারণে বস্তুটা উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না। ঠিক আছে, এই অবস্থায় প্রতিক্রিয়া বলের সাথে এর সাইন আলফা যোগ হবে, তারপরে ইকুয়াল হবে কস থিটা এর সমান। এটা আমরা জানি। এখন কোশ্চেন হচ্ছে বস্তুটা কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, মানে হচ্ছে যে বস্তুটা কি ত্বরণ হবে নাকি মন্দন হবে। ত্বরণ হলে তো উপরের দিকে, আর মন্দন হইলে এ হলো নিচের দিকে। আমরা জানি এটা পজিটিভ হলে যেদিকে হয়, নেগেটিভ হলে বিপরীত দিকে হয়। আমরা প্রথমে ধরে নিলাম যে বস্তুটার ত্বরণ হচ্ছে, আমরা যে গাড়ি দিয়ে বল প্রয়োগ করতেছি সেটার কারণে বস্তুটার গতি উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে। এখন যদি উপরের দিকে বস্তুর বেগ বৃদ্ধি পায়, ত্বরণ হয়, তাহলে একটা আপদ চলে আসে আমাদের। আপদটা হচ্ছে ঘর্ষণ। গতি যদি হয় উপরের দিকে তাহলে ঘর্ষণ হবে নিচের দিকে। এফ কে ডাব্লিউ সাইন থিটার সাথে একটা বল এফ কে যুক্ত হয়ে যাবে, এটা নিচের দিকে, কারণ হচ্ছে গতির বিপরীত দিকে ঘর্ষণ কাজ করে। আচ্ছা, উপরের নিচে এই বলগুলো আর আমাদের দরকার নাই, আপাতত আমরা সমীকরণ আকারে লিখে ফেলছি। শুধু এখন ওই ফ্লাইওভারের তল বরাবর যে বলগুলো কাজ করে এগুলো আমাদের দরকার। এই যে এই গাড়িতে উপরে নিচে বলের আর দরকার নাই, ফ্লাইওভারের তল বরাবর যে বলগুলো কাজ করতেছে সেগুলো আমাদের হিসাবে দরকার। এই সমীকরণ আমরা শিখে গেছি, আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল ডাব্লিউ কস থিটা। ওকে, এখন এই বলগুলো কাজ করার পরে ত্বরণ হবে, আমরা বলে দিছি, আমাদের বলে দেওয়া থাকবে। তাহলে আমাদের সমীকরণটা কিরকম হবে? আমরা যে শিখছিলাম এফ ইকুয়াল এম এ, ওইটা আসলে সামেশন অফ এফ ইকুয়াল এম এ, তাই না? বলের লব্ধি হবে ভর আর ত্বরণের গুণফলের সমান, এটা আমরা শিখছি। বলের লব্ধি মানে এখানে অনেকগুলো বল কাজ করবে, এর ফলাফল হবে এম এ। এখানে কি ঘটনা ঘটবে একটু দেখি। যেহেতু উপরের দিকে ত্বরণ হচ্ছে, তার মানে উপরের এই বলটা বড়, নিচের এই দুইটা বলের যোগ ফলের চাইতেও বড়। তাহলে আমাদের সমীকরণটা কিরকম হয়? যদি এরকম হয় তাহলে সমীকরণটা হয় এফ কজ আলফা, এফ এর সাথে কজ আলফা, এটা এতটা বড়, এর থেকে যদি আমরা এটা মাইনাস করি ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ কে, ঘর্ষণ বলটা মাইনাস করি, এটা হবে এম এ এর সমান। খেয়াল করো, আমাদের উপরের দিকে ইঞ্জিন যে বলটা প্রয়োগ করছে, এটা নিচের দিকে গাড়ির যে ওজনটা কাজ করতেছে আর ঘর্ষণ কাজ করতেছে এর যোগ ফলের চাইতেও বড়। এই কারণে ত্বরণ হচ্ছে। যদি না হইতো, যদি নিচের দিকে বড় হইতো তাহলে মন্দন হইতো, তখন সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যেত। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ যখন উপরের দিকে ত্বরণ হবে। এখন আমরা এই সমীকরণটা লিখে রাখি যেন ভুলে না যাই, কিছুক্ষণ পরে আমরা ম্যাথ করবো এটা দিয়া। এবার ধরো আমাদের মন্দন হচ্ছে, মানে আমাদের ইঞ্জিন বল প্রয়োগ করতেছে কিন্তু গতি বাড়াইতে পারতেছে না, গতি কমে যাচ্ছে। ইঞ্জিন বল প্রয়োগ করতেছে, ওই যে ফ্লাইওভারে ওঠার সময় দেখবো আস্তে আস্তে গতি কমতে থাকে, বেগ কমতে থাকে। এবার কি হবে? গতি যেহেতু এদিকে আছে, ত্বরণ হচ্ছে না, মন্দন হচ্ছে, বেগ এদিকে আছে কিন্তু মন্দন হচ্ছে। এবারও আমাদের ঘর্ষণটা এদিকেই কাজ করবে, কারণ ঘর্ষণ ত্বরণের জন্য না, ঘর্ষণ হচ্ছে গতির জন্য, গতির বিপরীতে ঘর্ষণ।
ত্বরণের সাথে ঘর্ষণের কোনো সম্পর্ক নাই। ওকে, এবার তাহলে আমাদের সমীকরণটা কি হবে? এবার আমাদের এই নিচের দিকের বল বড় হবে, নিচের দিকের বল বড় হবে, মন্দন যে হবে নিচের দিকের বলটা বড় হবে। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? যখন মন্দন হবে তখন সমীকরণটা দাঁড়াবে এই দুইটার যোগফল থেকে এটা বিয়োগ। তাহলে আমরা সমীকরণটা লিখি W sin theta plus FK minus F cos of alpha equal MA। বাম পাশে সমস্ত বলের লব্ধি হবে MA এর সমান। যখন ত্বরণ হয়েছে তখন এটা, যখন মন্দন হয়েছে তখন উপরের সমীকরণটা হবে। আচ্ছা, এই সমীকরণ দুটা পার্থক্য বুঝো না এরকম কেউ আছো? এই সমীকরণ দুইটা কখন কোনটা ব্যবহার করবা বুঝতে পারছো? উপরের সমীকরণটা কখন ব্যবহার করবা, নিচেরটা কখন ব্যবহার করবা? খাদিজা বলো, উপরটা কখন ব্যবহার করবা, নিচেরটা কখন ব্যবহার করবা? স্যার আমি হ্যাঁ বলো। স্যার উপরেরটা মন্দনের জন্য আর নিচেরটা ত্বরণের জন্য। আচ্ছা, যখন আমি উপরের দিকে যাচ্ছি যদি বেগ বাড়তে থাকে তাহলে নিচেরটা ব্যবহার করব, যে আমি যে বেগ বলটা প্রয়োগ করতেছি এই বলটা আসলে বড়, তো তখন আমার এই সমীকরণটা ব্যবহার করব। আমি যে বলটা প্রয়োগ করতেছি সেটা বড়, তো তাহলে আমার ত্বরণ হচ্ছে, এই জন্য আমি এটা ব্যবহার করব। আর যদি উপরের দিকে আমি বল প্রয়োগ করতেছি, গাড়ি উপরের দিকে যাচ্ছে কিন্তু বেগ বাড়তেছে না, বেগ কমতেছে, তাহলে আমার নিচের দিকে গাড়ির যে ওজনের উপাংশটা কাজ করতেছে আর ঘর্ষণটা কাজ করতেছে, এই দুইটার যোগফলই বড়। আমি যে বল প্রয়োগ করতেছি এটা ছোট। ঠিক আছে, সমীকরণ দুইটা লিখো, একটা ম্যাথ করব, বোর্ডে আসার মতো একটা ম্যাথ। ওকে, এবার মনে করো আমরা যে কেসটা দেখতেছিলাম এই কেসে একটু ছবিটা কমপ্লিট করি। মনে করো গাড়িটা উপরের দিকে উঠতেছিল কিন্তু একটা দুর্ঘটনা ঘটলো। আমাদের এই গাড়িটার ভর 1000 কেজি, লিখে ফেলো। গাড়িটার ভর 1000 কেজি, এখানে তলটা 30 ডিগ্রিতে আছে, তলটা 30 ডিগ্রিতে আছে। তো যখন এই দূরত্ব পর্যন্ত গেল, কত দূরত্ব জানি না আমরা, জানার দরকারও নাই, এই দূরত্ব পর্যন্ত গেল তখন গাড়িটার বেগ ছিল v0 ইকুয়াল 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। এখানে যাওয়ার পরে আমার ইঞ্জিনটা স্টপ হয়ে গেল, গাড়িটা বন্ধ হয়ে গেল, ইঞ্জিনটা স্টপ হয়ে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়িটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। গাড়ি বন্ধ হয়ে যাওয়া মানে উপরের দিকে বলটা যেটা ছিল সেটা শূন্য হয়ে গেছে। এবার আমাদেরকে বলে দেওয়া আছে যে এই যে চাকা মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করতেছে, এই পুরো গাড়িতে টোটাল 50 নিউটন বল কাজ করতেছে, 50 নিউটন, এফকে এর মান 50 নিউটন কাজ করতেছে। এবার তিনটা প্রশ্ন তোমাদের জন্য করা হয়েছে, প্রশ্ন তিনটা লেখো। যে প্রথম প্রশ্ন, যে থেমে যাওয়ার আগে এই গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে, এস ইকুয়াল হোয়াট। যেহেতু ইঞ্জিন বন্ধ হয়ে গেছে থেমেই যাবে, তাহলে থেমে যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে, থেমে যাওয়া মানে শেষ বেগ শূন্য। এই হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কতক্ষণ পরে থামবে, এই যে গিয়ে থামবে এটা থামতে কত সময় লাগবে, কতক্ষণ পরে গিয়ে স্থির হবে গাড়িটা। 3 নম্বর একটা প্রশ্ন আছে সেটা দেখো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে যে 5 সেকেন্ড পরে
5 সেকেন্ড পর গাড়ির বেগ কত? এখানে দুইটা প্রশ্ন আসলে, একটা হলো বেগের মান, আরেকটা হলো বেগের দিক। বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে দুইটাই করতে হবে। আমার ধারণা তোমরা এটা করতে পারবা, ট্রাই করো, তিনটাই করতে পারবা। প্রশ্নটা বুঝতে পারছো তো? একটা গাড়ি চলতেছিল, ফ্লাইওভারের উপরে উঠতেছিল, উপরের দিকে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে, ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, কোনো বল প্রয়োগ করতে পারতেছে না। যখন বন্ধ হয়েছে তখন তার বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, আর ঘর্ষণ বল ছিল 50 নিউটন। তাহলে গাড়িটা আর কত দূর পর্যন্ত যাবে, সরণ হবে আর কত দূর, আর কতক্ষণ পরে গাড়িটা যায় থেমে যাবে? 3 নম্বর প্রশ্ন, 5 সেকেন্ড পরে গাড়ির বেগ কত? বেগ বলতে বেগের মানও বলতে হবে, দিকও বলতে হবে। আমি 5 মিনিট অপেক্ষা করি, মনে হয় পারবা তোমরা। ভর যেহেতু দেয়া আছে, ওজন বের করে ফেলবা এমজি থেকে, ডাব্লিউ বের করে ফেলবা এমজি থেকে। এম দেয়া আছে 1000 কেজি, জি দিয়ে গুণ করলে ডাব্লিউ বের হয়ে যাবে। কি আমার সাইলেন্ট স্টুডেন্টরা, তোমরা কি ট্রাই করতেছো?
আচ্ছা, কেউ কি কোনো উত্তর বের করতে পারছো? এখানে তো মন্দন হবে, মন্দনটা বের করতে পারছো কেউ? পরীক্ষার্থী এখনো মন্দন বের করতে পারতেছে না। আচ্ছা, আমি তাহলে তোমাদের হেল্প করতেছি। প্রথমে বের করতে হবে মন্দন, তাহলে কাজ অর্ধেক শেষ। তা আমাদের যেহেতু মন্দন হবে, তাহলে আমরা আমাদের প্রযুক্ত বল কম, ছোট, আমাদের ঘর্ষণ আর বস্তুর ওজন দিতে যাবে, এই সমীকরণটা আমাদের কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে আমরা জানি, এটা ব্যবহার করতে হবে। এখানে কি কি মান দেয়া আছে? এখানে মান দেয়া আছে ডাব্লুর মধ্যে তো এমজি আছে, আমরা জানি। এম দেয়া আছে 1000 কেজি, 1000 কেজি দেয়া আছে। আর জি তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর থিটার মান দেয়া আছে 30 ডিগ্রি। এফ কে এর মানও দেয়া আছে 50 নিউটন। আর গাড়ি যেহেতু অফ হয়ে গেছে, তাহলে প্রযুক্ত বল 0। আর আলফাও 0, আলফার কোনো ব্যাপার স্যাপার নাই এখানে। এই আর কিছু নাই। এখন এই মানগুলো যদি বসাই দিই, তাহলে এর মন্দনটা কত সেটা বের হয়ে আসে। যেহেতু এটা মন্দনের সমীকরণ, মন্দনটা বের হয়ে আসবে। আমরা যদি মানটা বসাইয়া দেই, তাহলে মন্দনটা পেয়ে যাব। ডাব্লিউ মানে হচ্ছে এম জি, এম হচ্ছে 1000, জি হচ্ছে 9.8, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এফ কে এর মান দেওয়া আছে 50, আর এইটুকু 0। এম এর মান আবার 1000, আর এ এর মান জানি না। আমরা যদি এইখান থেকে মন্দনের মানটা বের করি, তাহলে কত হয় দেখো তো। আচ্ছা, বাম পাশে এখানে হয় সাইন 30 সমান হাফ, তাহলে 4950। এখানে হবে 4950, আর ওই পাশে হবে 1000 এ। তাহলে যদি ভাগ করে দেই, 1000 দিয়ে এই পাশে ভাগ করে দেই, তাহলে মন্দনের মান হয়ে যাবে 1 2 3, 1 2 3 এখানে। তাহলে 4.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে মন্দনের মান আমরা পেয়ে গেছি। এখন আমরা সবগুলো রাশি বের করে ফেলতে পারবো আশা করি। দেখি, আমাদের বের করতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে এস কত, মানে কত দূর গিয়ে থামবে, কত দূর গিয়ে থামবে। আমরা জানি এরকম সমীকরণ, ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস 2a এস। তো এখানে ভি হচ্ছে কত দূর গিয়ে থামবে, তার মানে শেষ বেগ 0। ভি নট দেয়া ছিল 15 দিয়ে শুরু করছিল, 15 মিটার পার সেকেন্ড। মন্দনের মান দেয়া আছে 4.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। এস এর মানটা আমরা বের করব। দেখো তো এস এর মান কত হয়। 0 ইকুয়াল 15 স্কয়ার মাইনাস 2 ইন্টু 4.95 ইন্টু এস। তাহলে এখান থেকে এস এর মানটা একটু বের করো। কে 2 দিয়া গুণ করলে
হয় হচ্ছে 9.9, 15 স্কোয়ারকে ভাগ করলে হয় 22.72। তো 22.72 মিটার গিয়ে থামবে। এই যে উঠতেছিল এরকম 22.72 মিটার যাওয়ার পরে থেমে যাবে, বেগ হয়ে যাবে 0। এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন ছিল, বলছিল যে কতক্ষণ পরে গিয়ে আসলে থামবে, কতক্ষণ পরে গিয়ে থামবে। তো এটার জন্য আমরা জানি v ইকুয়াল ভি নট মাইনাস এটি। এই সমীকরণের মানটা বসাই দিলে হবে। থামবে যেহেতু বলে দিছে, তাহলে শেষ বেগ তো 0, আদি বেগ আমাদের জানা ছিল 15, আর মন্দনের মান আমরা জানি 4.95। মন্দন হচ্ছে 4.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। টি আমরা বের করতে চাই। এই সমীকরণে যদি আমরা মান বসাই দেই, শেষ বেগ 0, 15 মাইনাস 4.95 টি, তাহলে এখান থেকে টি এর মানটা বের হয়ে যাবে। তোমরা তো যোগ বিয়োগ করতেও অভ্যস্ত না, বোঝা যাচ্ছে। আমি করে দিচ্ছি 4.95 3.03 সেকেন্ড। স্টার্ট বন্ধ হওয়ার পরে 3.03 সেকেন্ড পরে গাড়িটা থামবে। ওকে, এবার হচ্ছে যে 5 সেকেন্ড পরে 3 নম্বর যে প্রশ্নটা ছিল, এটা হচ্ছে 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে বেগ। বেগ মানে হচ্ছে বেগের মান আর দিক দুইটাই, মান আর দিক দুইটাই। এবার 5 সেকেন্ড পরে বেগ বের করতে বলছে, শেষ বেগ কিন্তু বলে দেয়া নাই। হ্যাঁ, শেষ বেগ আমরা বের করব, শেষ বেগ আমরা বের করব, মনে রেখো। আবার মনে করো না যে আগে দুইটাতে 0 বলছে, এটা তো 0। 5 সেকেন্ড পরে বেগটা বের করতে বলছে, তাহলে আমাদের আদি বেগ কত? 15 মিটার পার সেকেন্ড। আমাদের মন্দনের মান দেয়া আছে 4.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার সময় দেয়া আছে 5 সেকেন্ড। এবার আমরা জানি ভি ইকুয়াল ভি নট মাইনাস এটি। এই ভিটা বের করতে চাই আমরা, তাহলে 15 মাইনাস এ হচ্ছে 4.95 আর টি হচ্ছে 5 সেকেন্ড। আচ্ছা, এখানে একক না বসানোই ভালো। তাহলে উত্তরটা কত হয় দেখো তো? minus 9.75. আচ্ছা, -9.75 মিটার পার সেকেন্ড। তো এখানে বেগের মান হচ্ছে 9.75 আর দিক হচ্ছে মাইনাস। দিক মাইনাস মানে হচ্ছে আমার গাড়ি উপরের দিকে যাচ্ছিল, 5 সেকেন্ড পরে হাইয়েস্ট পয়েন্টে গিয়ে আবার নিচের দিকে নামা শুরু করবে, নিচের দিকে স্লাইড করে আসা শুরু করবে। ঠিক আছে, নিচের দিকে। তাহলে আমি উত্তর লিখবো কিভাবে? 9.75 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে। নিচের দিকে না লিখলে 1 নাম্বার পাবা না, 1 নাম্বার কাটা যাবে। আচ্ছা, এবার আগামী দিন তোমাদের নতুন সিলেবাসে কি সংঘর্ষ আছে? স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, কেউ কি জানো? সংঘর্ষ যদি থাকে তাহলে আগামী দিন আমরা সংঘর্ষ নিয়ে আলোচনা করব। আজকে আর কিছু নিয়ে আলোচনা করতেছি না, অ্যাটেন্ডেন্স নিয়ে তোমাদের ছুটি দিয়ে দিচ্ছি। তোমাদের রোল কল কোথায় গেল?
আচ্ছা, কে কে বাকি রয়েছো আমাকে একটু বলো। কে কে নতুন করে আসছো? রোল 1 আসছো দেখলাম। স্যার 355 355 377 স্যার 377 77 হ্যাঁ এই যে 387 87 আচ্ছা। আর কেউ আছো? কালকে তো আমি স্যার কালকে তো আমি ক্লাস করেছি, আমার তো প্রেজেন্ট দেওয়া নাই। 341 জি এটা স্যার কালকের না, এটা 28 তারিখে। কালকে ক্লাস আমার সাথে ছিল ছিল তোমার? আমার সাথে ছিল না। না, আগের ক্লাসের কথা বলতেছি, ওই দিন 28 তো ক্লাস তারিখে? করছি আমি। রোল কত? 350। 50 ছিলা তুমি? জি স্যার ছিলাম আমি। আচ্ছা ঠিক আছে। এখন কি বললা, কে রোল বললা? স্যার 376। এই যে এটা 76। আচ্ছা আজকে দিনে স্যার 48 48 48 এটা ওকে। আর কেউ তো বাকি নাই না? স্যার 94 94 93 94 এটা হচ্ছে 94 স্যার 407 407 এটা। আর কেউ আছে? 338 কত 38 বলছে? জি জি। আচ্ছা এইটা হচ্ছে 38। আর কেউ বাকি আছো? পঁচাশি খাদিজা কেনা দেখলাম চলে গেছে। আজকে আর কেউ নাই, বাকি নাই না? ওকে, তাহলে আগামী দিন আমরা সংঘর্ষ বিষয়ে 2-1টা প্রবলেম সলভ করব। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।